ডিম কিনতে গেলে আমাদের একটু হিমশিম খেতে হয়। আগে যদি কিনতাম এক খাসি, এখন হাফও কিনতে পারি না। সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। সিন্ডিকেটের অভিনব কারসাজি, আলুর হিমাগারে ডিম, বাজারে কৃত্রিম সংকটে ডজন ছাড়িয়েছে 150। বাজেটে নিত্যপণ্যের মূল্যের চাপ থেকে মুক্তি চান ভোক্তা। যুদ্ধের কারণে বিশ্ববাজারে অস্থিরতার আঁচ বাংলাদেশে, অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত শেখ হাসিনা। সকালে ভ্যাপসা গরম, দুপুরে লু হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। আবারও তাপপ্রবাহের কবলে দেশ, থাকতে পারে 2-3 দিন। 20 মে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর তোড়জোড় ব্রিটেনের, প্রক্রিয়া সহজ করতে ঢাকার সঙ্গে লন্ডনের চুক্তি। বিতাড়িত হওয়ার শঙ্কায় অন্তত 11,000 প্রবাসী। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সিন্ডিকেটের অভিনব কারসাজি, বিভিন্ন জেলায় হিমাগারে অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন অসাধু ব্যবসায়ীরা। এতে প্রায় 30 টাকা বেড়ে ডজন ছাড়িয়েছে 150। হুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা, আর সরবরাহ কমের খোঁড়া অজুহাত বিক্রেতাদের। থরে থরে সাজানো ডিম, তবে এটি কোনো বাজারের দৃশ্য নয়। হিমাগারে আলুর জায়গায় খাঁচায় খাঁচায় মজুত করা হয়েছে ডিম। এদিকে কৃত্রিম সংকট দেখিয়ে মাদারীপুরে ডিমের হালিতে বাড়ানো হয়েছে 12 থেকে 15 টাকা। কোম্পানি বলছে ডিমের বাজার নিয়ে এখন ভেজাল চলতেছে, ওরা সঠিকভাবে বলতে পারতেছে না। গত সপ্তাহে ছিল আপনার 140 টাকা, এই সপ্তাহে চলতেছে আপনার 150 টাকা। আগের মতো তো কিনে খাইতে পারছি না, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অবৈধ মজুদে ডিমের বাজারে আবারও অস্থিরতা। গাজীপুর, চট্টগ্রাম, সাভার সহ দেশের বিভিন্ন জায়গায় হালি প্রতি ডিম বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানেই ডজনে দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। বিক্রেতাদের অভিযোগ, হঠাৎ করে মোকামগুলোতে চাহিদা মাফিক ডিম মিলছে না। দাবদাহে মুরগি মারা যাওয়ায় উৎপাদন কমেছে, খোঁড়া অজুহাত ব্যবসায়ীদের। প্রচন্ড গরমের কারণে মুরগি অনেক ক্ষতি হয়েছে, এই কারণে সবাই কোল্ড স্টোর করছে, স্টোরজাত করছে, এই জন্য হঠাৎ করে ডিম তারা ডিমের দাম বাড়াই দিচ্ছে। ব্যবসায়ীরা এইভাবে সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। এদিকে একের পর এক মিলছে অবৈধ মজুদের খবর। হুট করে সরবরাহ কমিয়ে দাম বাড়িয়ে হিমাগারে সংরক্ষণ যেন সিন্ডিকেটের নতুন পায়তারা। মাদারীপুর, কিশোরগঞ্জের পর এবার কুমিল্লায় আলুর হিমাগার থেকে অবৈধভাবে মজুত করা 21 লাখ ডিম বৃহস্পতিবার রাতে জব্দ করা হয়েছে। আমরা সাধারণ স্বল্প আয়ের যে লোকজন, আমাদের হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে। গরমে মুরগির সমস্যা হইতেছে, মুরগি মরে যাইতেছে, অনেক মুরগি অনেক ফার্ম খালি হয়ে গেছে, এই ধরনের ক্রস দেখা জিনিসের দাম বাড়াইতেছে। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং কমিটি শুধু কাগজে। খোদ বিক্রেতারাও জানালেন, ডিমের বাজারে তদারকি না থাকায় সিন্ডিকেট ইচ্ছে মতো যা খুশি তাই করছে। পোল্ট্রি ফার্মে যদি মনিটরিং না করে আপনার যেখানে 1-2টা ডিম বিক্রি করা হয় ওখানে মনিটরিং করা হয়, তাহলে বাজারের তো আর অবস্থা বুঝতে পারবেন। বাজার মনিটরিং খুচরা বাজারে কেউ আসে না, আমাদের পাইকারি যেহেতু আমাদের হোলসেল, আমাদের এখানেও কেউ আসে না। আমরা কম দামে বেশি, কিন্তু ওরা ওই যে আগে যে হয়তো বাড়তি একটু বাড়ছিল, ওই বাড়তি দামে বিক্রি করার চেষ্টা করে, এটা তো আমরা বলতে পারবো না। কৃষি বিপণন অধিদপ্তর 15 মার্চ যে 29টি পণ্যের দাম বেঁধে দিয়েছিল, তাতে একটি ডিমের খুচরা দাম নির্ধারণ করা হয় 10 টাকা 49 পয়সা, যা ডজনে দাঁড়ায় 126 টাকা। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে রাজধানীর বাজারেও একই অবস্থা। সপ্তাহ জুড়েই চড়ে আছে ডিমের বাজার। ব্যবসায়ীদের খোঁড়া অজুহাত, সরবরাহ কম আর গরমে মুরগি মারা যাওয়ায় বেড়েছে ডিমের দাম। তবে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে মুরগির বাজারে। এদিকে ক্রেতার নাগালের বাইরে চলে গেছে প্রায় সব ধরনের সবজি। ব্যবসায়ীদের সিন্ডিকেটে সপ্তাহখানেক আগে থেকে ডিমের দাম বেড়ে গেছে ডজনে 30 টাকা। 150 টাকার ডজনের ডিম কিনতে ক্রেতার পকেট খালি, আর দাম বাড়ার খোঁড়া যুক্তি বিক্রেতাদের। ডিম তো গত সপ্তাহে নিয়েছিলাম 120 করে, এই সপ্তাহে হলো 150। প্রতিবারই বাজারে এসে দেখি প্রতিবারই বাড়তেছে। কে নিয়ন্ত্রণ করে, কে এগুলি তদারকি করে, কোনো মালুম নেই। ডিমের দামটা অনেক বাড়ছে, গেছে সপ্তাহের অনুযায়ী এই সপ্তাহে অনেক বাড়তি। কোল্ড স্টোরের মাল প্রায় শেষ, এখন আমদানি কম, ওরা বলতেছে আমাদের। ছোট ছোট ফার্ম যা ছিল সব শেষ, ওরা মরে গেছে, তো অনেক মুরগি মরে গেছে, আর ফার্মার যারা ছোট ছোট ছিল ওরা বিক্রি করে দিয়েছে। ডিমের বাজার অজুহাতের মুঠোবন্দী হয়ে থাকলেও কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে মুরগির বাজারে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালীর দাম কমেছে কেজিতে 10 থেকে 30 টাকা। সোনালী মুরগির এক সপ্তাহ আগে আসতে হলো 400 টাকা কেজি, এখন আসছে 350 টাকা কেজি। 10 টাকা মনে হয়তো বেশি ছিল, কমছে। বাজারঘাট করা, আমাদের ফিক্সড বেতন টাইমলি পাই না, বিভিন্ন রকম সমস্যা আছে। উচ্চমূল্যের নিত্যপণ্যের বাজারে কিছুদিন স্বস্তি নিয়ে এসেছিল সবজি, তবে আবারও অজানা কারণে দাম বাড়তি দৌড়ে তা চলে যাচ্ছে ক্রেতার নাগালের বাইরে। যারাই আসে
আপনি ধরেন সবারই কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে যে কোনো জিনিস আপনার সব কিছুর দাম চড়া, তাই বাজারে যে আসার পর মানে যে চিন্তাধারা করে আসে সেই চিন্তাধারা হয় না। বাজারে আলু পেঁয়াজের চাহিদা, যোগান ও দাম আগের মতো থাকলেও বিক্রেতারা জানালেন খানিকটা বাড়তির দিকে আদার বাজার দর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের মূল্যের চাপ থেকে মুক্তি চান ভোক্তারা। খুচরা ব্যবসায়ীরাও চান দাম বৃদ্ধির লাগাম টেনে ধরুক সরকার, যেন ব্যবসা চালাতে তাদের মূলধনের যোগান কম লাগে। এ অবস্থায় আসন্ন বাজেটেই মূল্যস্ফীতি কমানোর প্রস্তাব বাস্তবায়নে স্পষ্ট পরিকল্পনা চান অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। দামের চাপে মূল্যস্ফীতি ফুলে ফেপে 10% ছুঁই ছুঁই। চলতি অর্থবছরের বাজেটে যেমন বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছিল মূল্যস্ফীতির লাগাম টানা, তেমনি ক্ষমতাসীন দলের নির্বাচনে ইশতেহারেও গুরুত্ব পায় বাজারে ভোক্তার স্বস্তি, যদিও সুফল পায়নি ভোক্তারা। সকালে দেখা যায় যে 40 টাকা, বিকালে 60 টাকা। এমন একটা বাজেট দেওয়া হোক যাতে আমরা সাধারণ জনগণ দুই মুঠা খেয়ে বাঁচতে পারি। সঞ্চয় ভেঙে সংসার খরচ মেটানোর ফোর দিতে যখন প্রয়োজন ও পরিমাণে কাটছাট করেও মিলছে না ব্যয় সংকোচনের সুফল, এভাবে মূলধন আটকে থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর কাঁধে পুঞ্জীভূত হচ্ছে লোকসানি শঙ্কা। দাম বাড়লে আমরাই কিনতে পারতেছি না, বর্তমানে আমরা যে কিনে বিক্রি করবো আমাদের অনেক টাকা পয়সা লাগে। সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে বছরের ব্যবধানে সব ধরনের চাল ও ডালের দামই বেড়েছে। বেশি বেড়েছে মোটা ও মাঝারি চালের দাম, এ সময় 50% বেড়েছে মুগ ডালের দাম। আলুর বাজারে নিয়ন্ত্রণ নিতে পারেনি ভরা মৌসুমও, 8% বেড়েছে দেশি পেঁয়াজে। পণ্যের দামগুলো যদি কমায় নিয়ে আসতে পারে তাহলে মনে হয় যে ভালো। অর্থনীতিবিদরা বলছেন আবারও ঊর্ধ্বমুখী ডলার রেট বাড়িয়ে দিবে আগামী দিনের দৈনন্দিন ব্যয়ভার, তাই শুধু প্রস্তাবনা সুস্পষ্ট রূপরেখা দেখতে চান তারা। সরকার হয়তো বলল যে মূল্যস্ফীতি আমরা হয়তো 6.5 মধ্যে নিয়ে আসবো বা 7 মধ্যে নিয়ে আসবো। এইটা আনার জন্য রোড ম্যাপটা কি, এই বাজেটে আমরা তার একটা রোড ম্যাপ দেখতে চাই। প্রতি বছরই পণ্যের দাম বাড়বে, বাস্তবতা এমন হলেও তা যেন থাকে ক্রেতার নাগালের মধ্যে। তা নিশ্চিতে বছর জুড়েই যেন কঠোর নজরদারি থাকে, সেই তাগাদা সাধারণ মানুষের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধের কারণে বিশ্ববাজারের অস্থিরতায় দেশীয় অর্থনীতিতে চাপ বাড়ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই চাপ সামাল দিয়ে বাজেট বাস্তবায়নে ঝামেলা হবে না বলেও আশ্বস্ত করেছেন সরকার প্রধান। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলনে বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি বলেন, সব বাধা অতিক্রম করে নিজেদের বুদ্ধি অভিজ্ঞতায় দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে অর্থনীতিবিদদের। দেশের পেশাজীবী অর্থনীতিবিদদের জাতীয় পর্যায়ের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন হয় রাজধানীর রমনায়। ছুটির দিন সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা খ্যাতনামা অর্থনীতিবিদদের উপস্থিতিতে সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় সরকার প্রধানকে। সম্মেলনে দেয়া বক্তব্যে শেখ হাসিনা জানান, দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন বৈশ্বিক কিছু ইস্যুতে দেশীয় অর্থনীতিতেও চাপ বাড়ছে। বলেন, সব সামাল দেওয়ার চেষ্টা চলমান রেখেছে সরকার। গাজার উপরে যে ইসরায়েলের হামলা এবং গণহত্যা, তার ফলে আজকে কি হয়েছে, পরিবহন ব্যয় বেড়েছে, পরিচালন ব্যয় বেড়েছে, ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদেরও খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি দিতে হচ্ছে, সব দিক থেকে একটা প্রচণ্ড চাপ। 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। টেকসই উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে অর্থনীতিবিদদের নিজস্ব গবেষণা নীতি অনুসরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের এই অর্থনীতির গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের বাধা হলো। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। হতাশ না হয়ে সব বাধা অতিক্রম করেই দেশকে এগিয়ে নিতে অর্থনীতিবিদদের পাশে চান সরকার প্রধান শেখ হাসিনা। উত্থান পতন চড়াই উতরাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
ষড়যন্ত্র মোকাবিলা করেই জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। সকালে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ও গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকেই জনসমর্থন নিয়ে সোনার বাংলা গড়তে কাজ করে যেতে হবে। ৪৩ বছর আগে আজকের এই দিনেই নির্বাসিত জীবন থেকে দেশে ফিরেছিলেন স্বজনহারা শেখ হাসিনা। এরপর থেকেই লড়াই সংগ্রামের নতুন নতুন রেকর্ড আর ইতিহাসের বাঁক পেরিয়ে তিনি এখন পর্যন্ত দেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা সরকার প্রধান। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকালে দলীয় সভাপতিকে শুভেচ্ছা জানাতে গণভবনে হাজির হয়েছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। উপস্থিত ছিলেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও। একে একে ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানান উপস্থিত সবাই। নেতাকে হত্যা করা হলো, কারফিউ জারি। এ সময় নেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তার স্মৃতিচারণে আসে ভয়াল আর বিরুদ্ধ স্রোতে এগিয়ে যাওয়ার গল্প। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু আমি পেলাম বনানীতে সারি সারি খবর। আমি ফিরে এসেছি, আমি জানতাম না আমি কোথায় থাকবো, কি করব, কিভাবে চলবো, সেগুলি চিন্তা করিনি। সেই অতীত স্মরণ করিয়ে শেখ হাসিনা নেতাদের বলেন, দায়িত্ববোধ নিয়ে কাজ করে যেতে হবে রাজনীতির মাঠে। কেননা 15ই আগস্টের পর হতাশাগ্রস্ত জাতিকে টেনে তোলার উদ্যোগ অন্য কেউ নেয়নি। লড়াই করতে করতে সংগ্রাম করি আমরা পঞ্চমবারের মতো আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। আজকে আমরা অন্তত একটু বলতে পারি যে দেশটা বদলে যাওয়া আমরা বদলাতে পেরেছি। হতাশ জাতিকে টেনে তোলা যায় না, কাজে তাদের মাঝে আশার আলো জাগাতে হয়, তাদেরকে সামনে ভবিষ্যৎ দেখাতে হয়, ভবিষ্যতের উন্নত জীবনের একটা চিত্র তুলে ধরতে হয়। তবেই মানুষকে নিয়েই তো কাজ করতে হবে, তবেই মানুষকে নিয়ে কাজ করা যায়, এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। দেশের সবচেয়ে গ্রহণযোগ্য দল হিসেবে জনগণের আস্থা বিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যেতে সবার প্রতি পরামর্শ আওয়ামী লীগ প্রধানের। আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। নিজের জীবনকে তুচ্ছ করে দেশ দশের উন্নয়নে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাবেন দৃঢ় প্রত্যয় শেখ হাসিনার। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাতির পিতাকে সপরিবারে হত্যার 6 বছর পর 43 বছর আগে আজকের দিনে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে 4 দশকের মধ্যে রেকর্ড 5মবার দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু কন্যা। বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও দেশ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন সরকার প্রধান। সানবির রূপলের রিপোর্ট। সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ভারত থেকে বিমানবন্দরে জনতার মঞ্চে নামলেন বঙ্গবন্ধু কন্যা। সপরিবারে পিতার মৃত্যুর পর 6 বছরের নির্বাসনের অবসান। সেদিন লাখো জনতার স্রোত নিজ মাটিতে বরণ করল ফুলেল ভালোবাসায়। বৈরী আবহাওয়ায় বয়ে গেল ঝড়, অঝরে আকাশ কাঁদল বৃষ্টি হয়ে। কাঁদলেন বঙ্গবন্ধুর হাসু, কাঁদল লাখো মানুষ। স্বাধীন দেশে ভয়হীন এক মিছিলের নগরী রাজধানী ঢাকা। যেন সব কালো মেঘ সরে গেল, উকি দিল এক সোনালী আকাশ। অশ্রুসিক্ত নয়নে আশ্রয় চাইলেন আওয়ামী লীগ সভাপতি। সাথে এসেছি, আমার হারাবার কিছু নেই। 21 বছর পর সরকার গঠন করলেন 1996 সালে।
জাতিকে নতুন স্বপ্ন দেখালেন স্বপ্নকন্যা। ভঙ্গুর অর্থনীতি থেকে স্বল্পোন্নত দেশ, ডিজিটাল বাংলাদেশ, তারপর স্মার্ট বাংলাদেশ। পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, একে একে সব স্বপ্ন বাস্তবায়নে মালা গেঁথে চলেছেন সোনার বাংলা গড়ে তুলতে। 5 বারের রাষ্ট্র ক্ষমতায় থেকে বিশ্ব দরবারে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলার হ্যামিলিয়নের বাঁশিওয়ালা শেখ হাসিনা। এত বছর দেশ পরিচালনার পর শেখ হাসিনা আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক অনেক উজ্জ্বল করেছেন। বোন শেখ রেহানা ও ছোট 2 সন্তানকে ভারতে রেখেই এসেছিলেন দেশে। এক হাতে নেতা কর্মীদের নিয়ে দল গুছিয়েছেন। দলের অনেকেই সেদিন ভাবতে পারেননি পিতার মতো এত বলিষ্ঠ নেতৃত্ব গুণে হাল ধরবেন বঙ্গবন্ধু তনয়া। একটা দেশের সম্পদ থাকলে হয় না, সম্পদ ব্যবহার করে এটাকে পরিবর্তন করার জন্য একটা নেতৃত্ব দরকার। আমরা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমলাতন্ত্র সমস্যা। একটা হচ্ছে শেখ হাসিনাকে বুঝতে হবে কার তার বন্ধু, কার তার ভালো চায়, কারা নিজের স্বার্থে তার পাশে ঘুরফির করে। দেশটা দুর্নীতিমুক্ত হোক, দেশটা সুশাসন প্রতিষ্ঠা হোক। প্রত্যাশা আক্ষেপ ঘুচিয়ে সাম্যের বাংলাদেশের রূপকার হবেন প্রধানমন্ত্রী। সোনার বাংলায় এক আশীর্বাদের ইতিহাস হয়ে থাকবে 17 মে 1981। সাম্বির রূপল, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নয়, আওয়ামী লীগের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার বিরোধী দলকে দমন করছে বলেও দাবি করেন তিনি। রাজধানীর ডেমরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর বাসায় গিয়ে একথা বলেন মঈন খান। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নিয়ে এক চুলও নড়েনি যুক্তরাষ্ট্র। দেশের বর্তমান অবস্থা নিয়ে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি। প্রতিটি বিরোধী দলের নেতাকর্মীকে সরকার যেভাবে গ্রেফতার করে কারারুদ্ধ করেছে, ঠিক একইভাবে তারা এই নির্যাতনগুলো চালিয়ে গেছে একটি মাত্র উদ্দেশ্য। সেটা কি? যে এই দেশের মানুষকে কথা বলতে দেওয়া যাবে। সরকার সেজন্য কি করেছে? ভোটের অধিকার তারা হরণ করেনি। তারা ভাবছে যে শক্তি দিয়ে, বুলেট দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে বিরোধী দলকে দমন করে রাখবে। ঋণ খেলাপিদের তালিকা বিএনপির সময় বেশি ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি নির্মাণাধীন সেতু কাজ পরিদর্শন করছে সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি সরকার বাংলাদেশ তারা শাসন করত, জনগণকে শোষণ করত, শাসন করত, অত্যাচার করত। আর এখনের চিত্র হচ্ছে যে বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে। এই জিনিসটা বিএনপি সহ্য হয়। আপনারা যদি হিসাব দেখেন তাহলে দেখবেন যে এই ঋণ খেলাপির তালিকা বিএনপির সময় সবচেয়ে বেশি ছিল। তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি। আবারও তাপপ্রবাহের কবলে দেশ, থাকতে পারে আরও 2-3 দিন। 20 মের পর বৃষ্টি হলে তাপমাত্রা কমতে পারে 1 থেকে 3 ডিগ্রি। শেষ সপ্তাহে আসতে পারে ঘূর্ণিঝড়, তবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় অস্বস্তি খুব একটা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাসব্যাপী সারা দেশে তীব্র তাপপ্রবাহের ধকল কাটতে না কাটতেই আবারও গরমের দাপট। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সূর্যের গনগনে তাপে উপায় না পেয়ে ফুটওভার ব্রিজের ছায়াতে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা। পেটের দায়ে যশোর থেকে ঢাকায় আসা রেজাউল করিম বলছিলেন, রিকশার চাকা না ঘুরলে ঘুচবে না পেটের ক্ষুধা। শুধু রেজাউল মিয়াই নন, এই একই গল্প খেটে খাওয়া প্রতিটি মানুষের। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লু হাওয়ার প্রভাবে আর্দ্রতা কমে আরও বাড়ে উত্তাপ। এখন তো কাজ না করলে তো পেট তো ভাত যাইব না, কাজ তো করতেই হইব। এত গরম পড়ছে যা রাস্তায় চলাফেরা খুব কষ্টকর। শুক্রবার ছুটির দিনেও জরুরি প্রয়োজনে যাদের বের হতে হয়েছে তাদেরই নাভিশ্বাস উঠেছে এই তীব্র গরমে। পথিক থেকে শুরু করে প্রাণ প্রকৃতি সবারই যেন একই অবস্থা। ত্রাহি ত্রাহি ভাব, মানে অসহ্য। গণপরিবহনে আরো অনেক বেশি কষ্ট, যে ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে যায়। আগামী 20 মে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সুখবর দিলেও চলমান দাবদাহের সতর্কবার্তা আরও 48 ঘন্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকে হয়তোবা
আবারও 24 থেকে 48 ঘন্টা সময়ের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হতে পারে। 20 তারিখে সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসে বঙ্গোপসাগরে দু একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সুনামগঞ্জে পুলিশের কয়েকটি স্থাপনা উদ্বোধন শেষে একথা বলেন তিনি। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে যেভাবে আমরা জিরো টলারেন্সের নীতিতে আমরা কাজ করছি, যে কোনো অপরাধের দমনে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি। আমরা প্রত্যাশা করি আমাদের সকল সেবা, সকল শ্রম, সকল মেধা প্রযুক্ত হবে এদেশের মানুষের কল্যাণে। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন হলেও ভাগ্য বদলায়নি ডিএনসিসির 53 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। কাগজে কলমে ঢাকার বাসিন্দা, অথচ মাটির রাস্তা। কাজ শুরু হলেও 1.5 বছর ধরে বন্ধ, তাই দুর্ভোগও সীমাহীন। সামনে বর্ষাকাল, তাই বাইরে বের হওয়া নিয়েই শঙ্কায় রানাভোলার বাসিন্দারা। কাউন্সিলর বলছেন সীমানা জটিলতায় আটকে আছে কাজ, যদিও মেয়র শোনালেন আশার বাণী। যেন গ্রামের মেঠো পথ, আঁকাবাঁকা, উঁচু নিচু। গাড়ি তো দূরের কথা, রিকশাই চালাতে হয় গায়ের জোরে। এখানে যাত্রী নিয়ে প্যাডেল দিয়ে নয়, ঠেলে ঠেলেই চলে এই বাহন। এর চেয়ে গ্রামের রাস্তা অনেক ভালো, চালাইতে অসুবিধা হয়, ঝাঁকি লাগে, প্যাসেঞ্জার উঠতে চায় না। পাহাড়ের মতো তাদের টানাই লাগে, টাইনে তার উঠা যায় না। আমাকে তো মেলা কষ্ট হয়ে যায় যাওয়া আসা, তারপরে গরিব মানুষ চালান লাগে। গাড়ি চলা তো আরো দুষ্কর। ভুলে যদি এই পথে গাড়ি নিয়ে কেউ ঢুকেছে, তাহলেই ফেসে গেছে। মালামাল আনা নেওয়া ভাড়া ডবলের চেয়ে বেশি লাগে। আগে যেখানে ভাড়া লাগতো ভ্যান গাড়িতে 300 টাকা, এখন লাগে 700-800 টাকা। রাস্তা কাজ করে না, বহুদিন ধরে পরে আছে রাস্তা, এই জন্যে। স্থানীয়রা বলছেন ডিএনসিসির নতুন সংযুক্ত 53 নম্বর ওয়ার্ডের রানাভোলা এলাকায় বেশ কিছুদিন আগে সংস্কারের কাজ শুরু হলেও হঠাৎই তা বন্ধ হয়ে যায়। আর এতেই যেন মহা বিপদে। চলে না রিক্সা গাড়ি, রোগীদের 1-1.5 কিলো হেঁটে বহন করে নিয়ে তারপর নাগাল পাওয়া যায় অ্যাম্বুলেন্সের। পরে কাজ হয়েছে, সেই রাস্তাগুলো আগে হয়ে চলে গেছে, আর রাস্তাটা কাজ ধরার পরও রাস্তাটা বিঘ্ন, কাজ হইতেছে না। ড্রেনের কাজ করলো, তারপরে সেই যে ফালায় রাখছে, আর এখন আর এদিকে আসেও না। ছোট ছোট বাচ্চারা, স্কুল, বৃদ্ধ, বয়স্ক, অসুস্থ রোগী কোলে করে মানুষ ওইখানে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে উঠাইছে, এরকমেরও রেকর্ড আছে। হ্যাঁ, রিক্সা তো আসতেছে না, তারপরে বৃষ্টির দিন আসলে তো আরো বেশি রকমের ভোগান্তি। স্থানীয় কাউন্সিলর বলছেন সীমানা জটিলতায় আটকে আছে কাজ। যদিও মেয়রের আশ্বাস, চলতি বছর দুর্ভোগটা কমিয়ে অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে। মানুষের রাস্তার খুব প্রয়োজন, কিন্তু এই রাস্তাগুলো করতে গিয়ে কারো 1 ফিট 1.5 ফিট ভাঙ্গার যে এইটা মানুষ কেন জানি দিতে চায় না। এই মুহূর্তে যেহেতু সরকার বলেছে কোনো ল্যান্ড অ্যাকুইজিশন করা যাবে না, কারণ তাদেরকে 3 গুণ দাম দিতে হয়, সেই টাকাও কিন্তু নেই আমাদের কাছে। সুতরাং আমরা এই মুহূর্তে মেইন যে পাইপ যেগুলো আছে এগুলোকে বসিয়ে অ্যাটলিস্ট জলবদ্ধতার থেকে আমরা জনগণকে রেহাই দিতে চাই। যদিও নতুন 18টি ওয়ার্ডের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করার কথা জানিয়েছেন আতিকুল ইসলাম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সয়লাব কক্সবাজারের মৎস্য কেন্দ্র, আকাশচুম্বী দাম, কেজি 2000 টাকা। দুদিন পরই আবারও নিষেধাজ্ঞায় অসহায় জেলেরা। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতারণা বন্ধে এআই ল তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একইভাবে নিরাপত্তায় আইন করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে এসব জানান পলক। আগামীতে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল তৈরির কথাও জানায় মন্ত্রণালয়। বাস্তব মনে হলেও এটি মূলত আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আদলে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বক্তব্য। আইসিটি খাতের উন্নয়নকে তুলে ধরতেই শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2024 উদযাপন অনুষ্ঠানে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা অপটিক্যাল ফাইবারের মানসম্মত সংযোগ নিশ্চিতকরণ ও ডিজিটাল দূরত্ব দূর করায় গুরুত্বারোপ করেন। আমরা সবার কাছে পৌঁছলাম, everyone connected by internet, but quality নাই, তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন
2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, সেখানে কি আমরা বুঝতে পারবো? রিয়েলি টেকনিক্যাল ব্যাপার, পলিটিক্স ফাইট করে জনগণের যে স্বাভাবিক মার্কেট আছে, মার্কেট ড্রিভেন যদি হয় তাহলে এই সেক্টর আরো সমৃদ্ধ হবে। বিশ্বের 57তম স্যাটেলাইটের দেশ বাংলাদেশ। প্রযুক্তিতে হাতের মুঠোয় ব্যবহারযোগ্য করতে এবার দেশেই স্যাটেলাইট ভিত্তিক মোবাইল ফোন তৈরির কথা জানান তথ্য প্রযুক্তি বিভাগ সচিব। এই স্যাটেলাইট ব্যবহার করে যে সকল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে, তারা কিন্তু মোবাইল ফোন, এটা স্পেশাল মোবাইল ফোন তৈরি করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সরকারি চলতি মেয়াদেই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ হবে জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জানান, প্রতারণা ও সংস্কারে নতুনভাবে প্রণয়ন করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইন, টেলিকম ও ব্রডব্যান্ড আইন এবং ব্যক্তিগত তথ্য নিরাপত্তা আইন। এটা আমাদেরকে একদিকে যেরকম সম্ভাবনা নতুন দুয়ার খুলে দিচ্ছে, অপরদিকে কিন্তু এই ধরনের ডিপ টেক ধীরে ধীরে ডিপ ফেকের অবতারণা করছে, তখন আসলে আসল আর নকল চেনাটাই দুষ্কর হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা এআই ল তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। একই অনুষ্ঠানে দেশের সব প্রান্তে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক গড়ে তুলতে বাংলালিংক ও রবির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। গ্রাহকরা বাস্তবে যেন এর সুফল পায় সে বিষয়ে কোম্পানি দুটিকে নির্দেশনা দেন আইসিটি প্রতিমন্ত্রী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, কিন্তু পাইকারিতে আকাশচুম্বী দাম, কেজি 2000 টাকা। তারপরও জেলেদের মুখে নেই হাসি, কারণ আবারও 20 মে থেকে শুরু হচ্ছে সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার সময় পুনর্বিবেচনা এবং মৎস্য খাতে জড়িত সকলকে সরকারি সহায়তায় আনার দাবি জানান জেলেরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে 3টি পল্টুনি ইলিশে ভরা, আবার জায়গা না পাওয়ায় মজুত করা হয়েছে খোলা মাঠেও। শ্রমিক ও মাছ ব্যবসায়ীরা 2 কেজি ইলিশ, 1 কেজির বেশি, 800 গ্রাম ও 300 গ্রাম থেকে 500 গ্রাম ইলিশ আলাদা করছেন। বাছাই শেষে দ্রুত করা হচ্ছে প্যাকেটজাত। তবে সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও দাম আকাশচুম্বী। পাইকারিতে 1 কেজি ইলিশ 2000 টাকা, কিন্তু জেলেদের মুখে নেই হাসি। সাগরে মাছ পাওয়ার মুহূর্তে 20 মে থেকে শুরু হচ্ছে আবারও সরকারি 65 দিনের নিষেধাজ্ঞা। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় পুনর্বিবেচনা এবং মৎস্য খাতে জড়িত সকলকে সরকারি সহায়তার আওতায় আনার দাবি তাদের। আমরা এতদিন মাছ পাই নাই, এখন মাছ পাওয়ার সময় যদি অবরোধ দেয় তাহলে আমরা কিভাবে হাসবো? আর আমাদের পরিবার নিয়ে আমরা এই 65 দিন কিভাবে চলবো? বড়টা 2 লাখ টাকা, মাঝারিটা 1.5 লাখ টাকা, ছোট 1.5 লাখ, এটা 50,000 টাকা সব বিক্রি করতেছে। কয়েক লক্ষ পরিবার আছে যারা মৎস্য ব্যবসার সাথে, ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী, ক্ষুদ্র আপনার শ্রমিক শ্রেণী, এদের তো কোনো সরকারি কোনো অনুদান নাই, প্রণোদনা নাই। তাই আমরা কি করব? আপনি জেলেদেরকে 65 কেজি চাল দিলে তো শুধু সমাধান নয়। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে গেল 2 দিনে বেচাকেনা হয়েছে প্রায় 100 মেট্রিক টন ইলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এখনও অনিশ্চয়তা কাটেনি হজযাত্রীদের। ভিসা জটিলতা সমাধানে 14টি এজেন্সির সঙ্গে বৈঠকে বসবে হাব। সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আগামীকালের মধ্যে সমস্যা সমাধানে সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এদিকে আজ 6টি ফ্লাইটে সৌদি আরবে যাচ্ছেন প্রায় 2500 মুসল্লি। বাংলাদেশের জন্য 1.25 লাখের বেশি কোটা থাকলেও চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেন 85,000-এর বেশি ধর্মপ্রাণ। এর মধ্যে 80,000-এর বেশি হজযাত্রীর ভিসা হলেও কিছু এজেন্সির গাফিলতির কারণে ভিসা পাননি 4,000-এর মতো হজযাত্রী। দায়ীদের চিহ্নিত করে ধর্ম মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কার কথা উল্লেখ করে 6টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এছাড়া আরও 8টি এজেন্সি হজযাত্রীদের পিআইডি নম্বর বা মূল পরিচয়পত্র নম্বর সংগ্রহ করেনি বলে জানান হজ পরিচালক। এতে করে সৌদি আরবে বাড়ি ভাড়া সহ জটিলতা দেখা দিয়েছে হজযাত্রীদের ভিসার বিষয়ে। হজ এজেন্সি যারা এই গাফলতি করবে তাদের বিরুদ্ধে কিন্তু জরিমানা প্লাস তাদের লাইসেন্স বাতিল হওয়ার, এটা কিন্তু তারা যদি এইভাবে লিঙ্গারিং করতে থাকেন সেই ব্যবস্থা নেওয়া হবে। আগামীকালের মধ্যে যদি তারা সম্পন্ন না করে, রবিবারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। হাব বলছে প্রতি বছর কিছু মধ্যস্বত্বভোগীর কারণে জটিলতা তৈরি হয় হজ ব্যবস্থাপনায়। তবে ভিসা সমস্যার কারণে একজন হজযাত্রীও সৌদি আরব যেতে সমস্যা হবে না বলে জানান সংগঠনের সভাপতি। মধ্যস্বত্বভোগীদের অনুপ্রবেশের কারণেই বা হজযাত্রীগণ মধ্যস্বত্বভোগীদের সহায়তা গ্রহণের কারণেই এবং তাদের কাছে অর্থ পরিশোধের কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। তবে যত কথাই হোক,
দায়িত্ব এজেন্সিকে নিতে হবে এবং হজযাত্রীদেরকে প্রেরণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা কাজ করছি, ওই এজেন্সিগুলির সাথে আমরা 1-to-1 কথা বলছি। আগামী 12 জুন হজের সবশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন হজযাত্রীরা। ফিরতি ফ্লাইট শুরু হবে 21 জুন থেকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে ঢাকার সঙ্গে নতুন একটি চুক্তি করেছে লন্ডন। চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে তাদেরকে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এতে দেশে ফেরত পাঠানোর আশঙ্কায় 11,000 প্রবাসী বাংলাদেশি। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। গেল বছরে প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষা, ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্য আসার পর আশ্রয়ের আবেদন করেন, যাদের বেশিরভাগই রাজনৈতিক আশ্রয় প্রার্থী। এসব আবেদনের 95% খারিজ হলেও দেশে ফেরত আসেননি তারা। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও ব্রিটেনের স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক, যেখানে স্বাক্ষরিত হয় ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে সাক্ষাৎকার ছাড়াই অবৈধ বাংলাদেশিদের দেশে পাঠানোর বিষয়ে সমঝোতা চুক্তি। খারিজ হওয়া আবেদনকারী, বিদেশি অপরাধী কিংবা যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়েছে তারা এই চুক্তির আওতায় পড়বে। এর ফলে যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা থাকলেও তা কমবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমিনসন বলেছেন, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এবারও অভিবাসীদের অবৈধভাবে প্রবেশ ঠেকাতে ও ফেরত পাঠাতে বাংলাদেশের সহযোগিতা বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসিম বলেন, দুই দেশের সঙ্গে অর্ধশতকের বেশি সময় ধরে সুসম্পর্ক। অভিবাসন নীতিমালার অপব্যবহার রোধে বাংলাদেশ সরকারও বেশ কঠোর। গেল এক দশকে আশ্রয়ের আবেদন করে ব্রিটেনে অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন 11,000 বাংলাদেশি, যা সংখ্যার দিক দিয়ে দ্বিতীয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মালয়েশিয়ায় সন্ত্রাসীদের গুলিতে 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও নিরাপত্তা বাহিনীর ধারণা জঙ্গি গোষ্ঠী জেমা ইসলামিয়া এর সঙ্গে জড়িত। স্থানীয় সময় শুক্রবার সকালে জহর রাজ্যের উলুতিরামের একটি পুলিশ স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে এসে এক হামলাকারী প্রথমে ধারালো ছুরি দিয়ে এক পুলিশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। পরে দায়িত্বরত পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এতে 2 পুলিশ কর্মকর্তা নিহত হন। সন্দেহজনক হামলাকারীর বাড়িতে অভিযান চালিয়ে জেমা ইসলামিয়া সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় হামলাকারীর পরিবারের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। খেলার খবর। 26 ঘন্টা ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্র পৌঁছেছে বাংলাদেশ। আজ ভোরে হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে পৌঁছান শান্ত সাকিবরা। যুক্তরাষ্ট্রে শনিবার থেকে অনুশীলন শুরু করবে দল। এদিকে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। 1 জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে লাল সবুজ। বিশ্বকাপের স্বপ্ন ছুঁতে 14,000 কিলোমিটারের লম্বা যাত্রা। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির ধকল মাথায় নিয়ে বুধবার রাতে যুক্তরাষ্ট্র পাড়ি জমান শান্তরা। মাঝে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সামান্য বিশ্রাম। এরপর আবারও হাওয়াই জাহাজে চেপে টেক্সাস অভিমুখে টিম বাংলাদেশ। 26 ঘন্টার লম্বা ভ্রমণ শেষে অবশেষে হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে শান্ত সাকিবরা। দীর্ঘযাত্রায় ক্রিকেটারদের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। এনার্জি বুস্ট করতে তাই আজ আর কোনো ধকল নেবেন না হাথুরু শিষ্যরা। পুরো দিন বিশ্রামে কাটানোর পর শনিবার থেকে আবারও শুরু হয়ে যাবে নিজেদের প্রস্তুত করার মিশন। বিশ্বকাপের দেশে প্রেরি ভিউর প্যান্থার স্টেডিয়ামে চলবে শান্তদের অনুশীলন। সেখানে 3 দিনের প্রস্তুতি শেষে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের। ক্রিকেট ময়দানে আনকোড়া মার্কিনীদের বিপক্ষে খেলে নিজেদের স্ট্র্যাটেজি সেট করার সুযোগ পাবে বাংলাদেশ। একই সঙ্গে চলবে উইকেট আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার লড়াই। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20 মাঠে গড়াবে প্যান্থার স্টেডিয়ামে 21 মে। একই ভেন্যুতে পরের 2টি ম্যাচ যথাক্রমে 23 ও 25 মে। পরদিন থেকে আইসিসির তত্ত্বাবধানে চলে যাবে বাংলার স্বপ্ন সারথীরা।
এদিকে বাংলাদেশের যুক্তরাষ্ট্রে পৌঁছানোর দিনে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। টুর্নামেন্ট শুরুর আগে হট ফেভারিট ভারতের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন শান্তরা। 1 জুন রোহিত কোহলিদের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। যদিও ম্যাচটি কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত করেনি আইসিসি। এর আগে 28 মে ডালাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজ। এসএম ইকবাল, সময় সংবাদ। আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দল ঘোষণা করেছে হট ফেভারিট ফ্রান্স। 2 বছর পর স্কোয়াডে ফেরানো হয়েছে মিডফিল্ডার এনগলো কান্তেকে। ভারসাম্যপূর্ণ দল হওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী কিলিয়ান এমবাপে। ফ্রান্সের স্কোয়াডে তারকার ছড়াছড়ি। ফরওয়ার্ড লাইনে কিলিয়ান এমবাপের সঙ্গী হয়েছেন ওসমান দেমবেলে, কিংসলে কোম্যান, কোলো মুয়ানি, অলিভের জিরো। দেশমের দলের সবচেয়ে শক্তিশালী জায়গা মধ্যমাঠ। প্রায় 2 বছর পর এনগলো কান্তে ফেরায় স্কোয়াড হয়েছে আরও ভারসাম্যপূর্ণ। কামাভিঙ্গা, চুয়ামিনি, গ্রিজবেনদের নিয়ে গড়া ফ্রান্সের মিডফিল্ড প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ। ডিফেন্স লাইনেও নামকরা ফুটবলাররা জায়গা করে নিয়েছেন, তবে জায়গা হারিয়েছেন রাফায়েল ভারান, লুকাস ফার্নান্দেজ। আগামী 15 জুন থেকে শুরু ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিম কিনতে গেলে আমাদের একটু হিমশিম খেতে হয়। আগে যদি কিন্তু আমি 1 খাসি, এখন হাফও কিনতে পারি না। সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। অবশেষে সিন্ডিকেটের অভিনব কারসাজি, আলুর হিমাগারে ডিম। বাজারে কৃত্রিম সংকটে ডজন ছাড়িয়েছে 150। বাজেটে নিত্যপণ্যের মূল্যের চাপ থেকে মুক্তি চান ভোক্তা। যুদ্ধের কারণে বিশ্ববাজারে অস্থিরতার আঁচ বাংলাদেশে। অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত শেখ হাসিনা। এই ছিল সময় সংবাদে। বাংলা সময়ের সঙ্গে থাকবেন ওমরিনা। জাফর, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।